শুভ সন্ধ্যা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। আপনাদের ব্যাংকের জন্য আজকে হলো ব্যাংকের যে জিকে পার্ট আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব এবং এখান থেকে প্রশ্ন পর্যালোচনা হবে, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং একটা প্রশ্ন পড়লে কিভাবে এই প্রশ্নের পাশাপাশি অন্যান্য প্রশ্নগুলোও চলে আসে, এই বিষয়গুলো আমরা দেখব। অল্প একটু সময় সেশনটা হবে। তো যারা লাইভটায় থাকবেন আশা করছি তারা উপকৃত হবেন। শুরুতে দেখেন একটা প্রশ্ন এখানে আছে, ডিউরিং লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ঢাকা ওয়াজ আন্ডার হুইচ সেক্টর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কজ হলো আপনি যখনই কোনো পরীক্ষা দিতে যাবেন, চাই সেটা ব্যাংক হোক, বিসিএস হোক বা অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেই হোক, সেখানে আপনাকে অবশ্যই মুক্তিযুদ্ধ সম্পর্কে 2 থেকে 5টা প্রশ্ন ফেস করতেই হবে। এটা কেন গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো এখান থেকে কি কি জিনিস জানবেন এখান থেকে হলো 1 নম্বরে কোন সেক্টরের আন্ডারে কোন জেলা অথবা কোন বিভাগ ছিল, এইটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল, এই সেক্টরগুলো সেক্টর কমান্ডার কারা ছিলেন। তৃতীয় গুরুত্বপূর্ণ, এই সেক্টরগুলো কবে গঠন করা হয় এবং এই সেক্টরগুলো কবে পরিবর্তন করা হয়। এই প্রশ্নটার উত্তর হলো সেক্টর 2, যেখানে ঢাকা ছিল এবং ঢাকায় তৎকালীন সময়ে একটা গেরিলা দল অপারেশন করেছিল। সেই গেরিলা দলের নামটা কেউ বলতে পারবেন? ঢাকায় একটা একটা গেরিলা অপারেশন হয়েছিল। এই গেরিলা অপারেশনটা যে হয়েছিল সেটার জন্য একটা দল ছিল, গেরিলা দল ঢাকায়। তাদের নামটা কি একটু কেউ বলতে পারবেন কিনা দেখি। আমরা 10 সেকেন্ড সময় দিচ্ছি, দেখি কারা পারে। যেই দলের অন্যতম একজন সদস্য ছিলেন মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, দ্বিতীয় একজন ছিলেন গোলাম দস্তগীর গাজী, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন গোলাম দস্তগীর গাজী। আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পপ সম্রাট আজম খান। আমি একটা দলের নাম বলছি যেটা একটা গেরিলা বাহিনী ছিল এই যুদ্ধের সময়, যারা ঢাকায় যুদ্ধ করেছে। সেই দলের নাম ছিল হলো ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন এরা 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল ঢাকায়, এবং এরা মূলত যুদ্ধটা করেছিল, এই ক্র্যাক প্লাটুন যুদ্ধ করেছিল এই 2 নম্বর সেক্টরে ঢাকায়। তারা যুদ্ধ করেছিল এবং তাদের যুদ্ধটা মূলত ছিল গেরিলা যুদ্ধ, এবং এই যুদ্ধে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে মূল অভিযানটা করেছিল। ইন্টারকন্টিনেন্টালে, হ্যাঁ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটার নাম ছিল শেরাটন, এখানে তারা অভিযানটা করেছিল। এবং এই ক্র্যাক প্লাটুনের অন্যতম আরেকজন সদস্য ছিল, যিনি হলেন শহীদ রুমি। শহীদ রুমি অন্যতম একজন সদস্য ছিলেন, যাকে আমরা জানি শহীদ জননী হিসেবে জাহানারা ইমাম, তার সন্তান শহীদ রুমি। এরা সবাই এই ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। তো এই সেক্টরগুলো সম্পর্কে কি কি জানতে হবে, চলেন আমরা একবারে একে দেখে নিচ্ছি। এই আশা করছি এটা একবার দেখলে এরপরে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এটার ডাইমেনশনটা একটু বড় হয়ে গেছে, চলেন আমরা ছোট্ট একটা ডাইমেনশনে জাস্ট বোঝার জন্য একটা ডাইমেনশন নিয়ে নিচ্ছি। বোঝার জন্য একটা ডাইমেনশন নিয়ে নিচ্ছি, এটা হলো এইখানে এরকম। আমি শুধু বলি, আপনারা জেলার নাম বলবেন, হ্যাঁ।
আমি বলছি, এখানে দেখেন এটা ছিল 1 নাম্বার সেক্টর, যেটা মূলত ছিল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, এবং এখানকার দায়িত্বে ছিলেন কে কে? 1 নাম্বার মেজর রফিকুল ইসলাম এবং মেজর জিয়াউর রহমান। মেজর জিয়া এবং মেজর রফিকুল ইসলাম, এরা ছিলেন এই 1 নাম্বার সেক্টরের দায়িত্বে, এবং 1 নাম্বার সেক্টরটা ছিল মূলত চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চলটা আছে এই অঞ্চলটাকে ঘিরে। পার্বত্য চট্টগ্রাম বলতে খাগড়াছড়ি, এরপরে আছে রাঙামাটি, এরপরে আছে বান্দরবান, এরপরে আছে কক্সবাজার, এই অঞ্চলগুলোকে ঘিরে ছিল 1 নাম্বার সেক্টর। এরপরে আসেন 2 নাম্বার সেক্টরটা, যেটা আমরা একটু আগেই পড়লাম। এই 2 নাম্বার সেক্টরটা মূলত এই অঞ্চলটাকে ঘিরে ছিল। হ্যাঁ, 2 নাম্বার সেক্টরে কুমিল্লা ছিল, নোয়াখালী ছিল, চাঁদপুর ছিল, লক্ষ্মীপুর ছিল। এরপরে 2 নাম্বার সেক্টরে আংশিক ঢাকার কিছু অংশ ছিল, মুন্সিগঞ্জ ছিল। এই জায়গাগুলো মূলত 2 নাম্বার সেক্টরের মধ্যে ছিল, এবং ফরিদপুরেরও কিছু অঞ্চল এখানে ছিল। আর এই 2 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কারা? 2 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কে? একটু আপনারা কমেন্ট করেন তো। এটিএম হায়দার একজন, হ্যাঁ, এটিএম হায়দার, তিনি ছিলেন একজন সেক্টর কমান্ডার। আর দ্বিতীয় সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। মেজর খালেদ মোশাররফ, তিনি ছিলেন একজন সেক্টর কমান্ডার। এই দুইজন সেক্টর কমান্ডার ছিলেন মূলত 1 নাম্বার এবং 2 নাম্বার সেক্টর কমান্ডার। এরপর 3 নাম্বারের যে অংশটা ছিল এই দিকটায়, 3 নাম্বার সেক্টরে কিশোরগঞ্জ বা এর আশপাশের অঞ্চল, এদিকে টাঙ্গাইলের কিছু অঞ্চল, এই অঞ্চলগুলো নিয়ে ছিল 3 নাম্বার সেক্টর, যেখানে সেক্টর কমান্ডার কারা ছিলেন? একজনের নাম আমি তাহলে বলে দিচ্ছি, শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ। আরেকজন হলো এএনএম নুরুজ্জামান, নুরুজ্জামান। এরা ছিলেন 3 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার। এরপরে যদি আমরা আসি, এরপরে যদি আমরা আসি 4 নাম্বার সেক্টরে, এটা ছিল 4 নাম্বার সেক্টর। আর এই 4 নাম্বার সেক্টরটা ছিল মূলত মৌলভীবাজার এবং এর আশপাশের অঞ্চলকে ঘিরে, যেখানের দায়িত্বে ছিলেন মেজর সিআর দত্ত বা চিত্তরঞ্জন দত্ত। চিত্তরঞ্জন দত্ত। এরপরে যদি আমরা আসি 5 নাম্বার সেক্টরে, যেটা মূলত সিলেট এবং সিলেটের পাশে সুনামগঞ্জের কিছু অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল এই 5 নাম্বার সেক্টর, এবং 5 নাম্বারে মেজর মীর শওকত আলী উনি দায়িত্বে ছিলেন। মেজর শওকত আলী উনি দায়িত্বে ছিলেন এই 5 নাম্বার সেক্টরের। এটা সিলেট এবং সুনামগঞ্জের কিছু অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল। সুনামগঞ্জের কিছু অঞ্চল এবং সিলেটের যে অঞ্চলগুলো, এগুলো নিয়ে গঠিত হয়েছিল 5 নাম্বার সেক্টর, এবং মাঝখানটা ফাঁকা রাখা হয়েছিল, যেটা পরবর্তীতে চলে আসে। এবং এই অঞ্চলটা যেটা মূলত ছিল এইদিকে পঞ্চগড়, এরপরে ঠাকুরগাঁ, এরপরে আপনার নীলফামারী, লালমনিরহাট, এরপরে দিনাজপুর, রংপুর, এইখানে হলো দিনাজপুর, এই যে অঞ্চলগুলো, এরপরে আছে গাইবান্ধা, এই অঞ্চলগুলোকে ঘিরে এখানে গঠিত হয়েছিল 6 নম্বর সেক্টর। এবং এই 6 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন উইং কমান্ডার বাশার। 6 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন কে? উইং কমান্ডার বাশার। উনি ছিলেন উইং কমান্ডার, উনি কিন্তু মেজর ছিলেন না, বাকিরা মেজর ছিলেন, উনি ছিলেন উইং কমান্ডার বাশার। আচ্ছা, উইং কমান্ডার এম এ বাশার। এরপরে দেখেন 6 নম্বর সেক্টরের পরে আর একটা সেক্টর ছিল, যেটা হলো 7 নম্বর সেক্টর। হ্যাঁ, এই যে 7 নম্বর সেক্টর, যেটা এই 7 নম্বর সেক্টরের আন্ডারেই কিন্তু এখানে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এরপরে জয়পুরহাট, এরপরে বগুড়ার অংশ বিশেষ, এগুলো সব 7 নম্বর সেক্টরের মধ্যে ছিল। এবং এই 7 নম্বর সেক্টরে কারা কারা দায়িত্বে ছিলেন? মেজর কাজী নুরুজ্জামান। দেখেন একটা মজার জিনিস, এখানে এএনএম নুরুজ্জামান একজন, এবং এই পাশে 3-এর অপোজিটে এই সাথে এখানে একজন ছিলেন, যিনি হলো মেজর কাজী নুরুজ্জামান। মেজর কাজী নুরুজ্জামান। আরেকজন কে ছিলেন বলেন তো? একজন হলো এই পাশেও নুরুজ্জামান ছিলেন, যিনি হলো এএনএম নুরুজ্জামান, আর এই পাশে ছিলেন মেজর কাজী নুরুজ্জামান। তার সাথে আরেকজন কে ছিলেন দেখেন, এখানে যদি আমরা মেজর নাজমুল হক, তিনি মূলত এখানের দায়িত্বে ছিলেন। মেজর নাজমুল হক এবং মেজর কাজী নুরুজ্জামান,
এরপরে আমাদের দুইটা সেক্টর থাকে, 8 নম্বর সেক্টর, এবং এই 8 নম্বর সেক্টরেই ছিল মূলত আপনার যে মুজিবনগর সরকার গঠন, আর যে মেহেরপুরে মুজিবনগর সরকার গঠন হয়েছিল, এটা 8 নম্বর সেক্টরের মধ্যেই ছিল। এখানে মুজিবনগর সরকার গঠন হয়েছিল এবং 8 নম্বরে মেজর ওসমান, মেজর আবু ওসমান, তিনি ছিলেন 8 নম্বরের দায়িত্বে, মেজর আবু ওসমান। আচ্ছা, মেজর এম এ মঞ্জুর, এম এ মঞ্জুর। আর এই 8 নম্বর সেক্টর কোথায় কোথায় ছিল? 8 নম্বর সেক্টরটা ছিল কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, এই অঞ্চলগুলো, কুষ্টিয়া থেকে শুরু হয়ে, এখান থেকে শুরু হয়ে এই অঞ্চলগুলো এসেছে। এরপরে আসবো আমরা দেখবো 9 নম্বর সেক্টর। 9 নম্বর সেক্টরটা কোথায় ছিল? 9 নম্বর সেক্টরটা মূলত বরিশাল, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, এই দিকের কিছু অংশ এবং খুলনার কিছু অংশ, এই অঞ্চলগুলো নিয়ে গঠিত হয়েছিল 9 নম্বর সেক্টর। এবং 9 নম্বর সেক্টরের দায়িত্বে কে ছিলেন? মেজর এম এ জলিল, মেজর এম এ জলিল, তিনি ছিলেন মূলত এই 9 নম্বর সেক্টরের দায়িত্বে। এরপরে দেখেন 9 নম্বর পরে আরেকটা সেক্টর যেটা ছিল 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টরটা মূলত ছিল, সরি 10 না, এটা হলো 11 নম্বর সেক্টর। এবং 10 নম্বর সেক্টরটা ছিল নৌ সেক্টর, যেই সেক্টরের কোনো সেক্টর কমান্ডার ছিল না, এটা হলো নৌ সেক্টর ছিল। এবং দায়িত্বপ্রাপ্ত যারা, যেই দায়িত্বপ্রাপ্ত কমান্ডারদের আন্ডারে যুদ্ধ হতো, সেই কমান্ডারদের আন্ডারেই এই অঞ্চলটা পরিচালিত হতো। এবং এই 10 নম্বর সেক্টরের আন্ডারেই মূলত অপারেশন জ্যাকপট, যেটা 15ই আগস্ট পরিচালিত হয়েছিল, এই অপারেশন জ্যাকপটটা পরিচালিত হয়েছিল। পাশাপাশি দেখেন 11 নম্বর সেক্টর বা সর্বশেষ সেক্টর, যেটা মুক্তিযুদ্ধের সময়ের সর্বশেষ সেক্টর ছিল, এই সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? আপনারা একটু পারলে উত্তর করুন। সর্বশেষ যে সেক্টরটা ছিল 11 নম্বর সেক্টর, যেই সেক্টরটা মূলত ময়মনসিংহ থেকে একেবারে এদিকে বিস্তৃত টাঙ্গাইল অঞ্চল পর্যন্ত, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, এই অঞ্চলগুলো বিস্তৃত ছিল, এই অঞ্চলের সেক্টর কমান্ডার কে ছিলেন? 1 নম্বরে হলো আবু তাহের, আরেকজন হলো হামিদুল্লাহ, স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ, উনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট এএনএম হামিদুল্লাহ। এবং আরেকজন ছিলেন হলো আবু তাহের। এই দুইজন ছিলেন 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। এই হলো মূলত সেক্টরগুলো এবং সেক্টরগুলোর অন্তর্ভুক্ত জেলা। জেলা সম্পর্কে যদি পরীক্ষা আসে, এই সেক্টরের অন্তর্ভুক্ত যে জেলা, যাতে আপনারা মিস না করেন এই জন্য জাস্ট একটু আমরা ডিটেলসে দেখলাম। এটার উত্তরটা 2 ছিল। এবং 2 নম্বর সেক্টরের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এখানকার যে গেরিলা বাহিনী, যেটার নাম ছিল মূলত ক্র্যাক প্লাটুন, এবং এই ক্র্যাক প্লাটুনের যারা সদস্য, তাদের নামটাও আমরা অলরেডি বলে দিয়েছি। এরপরে আসেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অলরেডি সিনিয়র অফিসারের পরীক্ষায় প্রশ্ন এসেছিল 2022-এ, যেটা ছিল সুয়েজ ক্যানেল ইজ বিটুইন, অর্থাৎ সুয়েজ ক্যানেল মানে হলো সুয়েজ খাল, আমরা যেটাকে সুয়েজ খাল নামে চিনি, যেটার খনন কার্য শুরু হয় 1859 সালে এবং 1869 সালে এটার খনন কার্য শেষ হয়। এই খালের খনন কার্যক্রম শুরু হয় 1859 এবং শেষ হয় 1869-এ, 10 বছর সময় লেগেছিল। এবং 1956 সালে মিশর এটাকে জাতীয়করণ করে। দেখেন এই সুয়েজ খালের যদি বিস্তারিত আপনি জেনে যান, অর্থাৎ সুয়েজ খাল এমন একটা জায়গা যেটাকে আমরা একসাথে বলতে পারি। স্ট্রেট কাকে বলে? স্ট্রেট হলো প্রণালী। স্ট্রেট কাকে বলে? স্ট্রেট শব্দের অর্থ হলো প্রণালী। দেখেন আমরা যখন প্রণালীগুলো পড়েছি, হরমুজ প্রণালী, পক প্রণালী, এরকম যে প্রণালীগুলো আমরা পড়েছি, এই প্রণালীগুলোতে আমরা কি পড়েছি? প্রণালীগুলো কোথায় অবস্থিত, কাদেরকে যুক্ত করেছে, কাদেরকে বিভক্ত করেছে, ওই বিবেচনায় নিলে আমরা সুয়েজ ক্যানেলকেও ধরতে পারি বা সুয়েজ খালকে ধরতে পারি, এটাও একটা প্রণালী। প্রণালী কি? প্রণালী মূলত দুইটা ভূখণ্ডকে বিভক্ত করে এবং দুটা জলরাশি বা দুইটা সাগরকে তারা সংযুক্ত করে, মাঝখান দিয়ে, এরকম দুইটা ভূখণ্ডের মাঝখান দিয়ে চলে যাওয়া যে
জলরাশি যে মূলত এই পাশের এক সাগরকে এই পাশের অন্য একটা সাগরের সাথে যুক্ত করে এবং দুইটা মহাদেশকে অথবা দুইটা দেশকে বা দুইটা ভূখণ্ডকে সে হলো বিভক্ত করে। তো সেক্ষেত্রে আমরা বিবেচনা করি এই সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল, যেটা 1956 সালে মিশর জাতীয়করণ করে, এটা কোথায় অবস্থান সেটা আমরা একটু দেখব। দেখেন সুয়েজ ক্যানেলটা মূলত কোথায় অবস্থিত। সুয়েজ ক্যানেল দুইটা জায়গাকে বিভক্ত করেছে। দেখেন সুয়েজ ক্যানেলটা সে মূলত দুইটা জায়গাকে বিভক্ত করেছে। এক নম্বর জায়গা হলো আফ্রিকা, এক নম্বর জায়গা হলো আফ্রিকা, আর দুই নম্বর জায়গা হলো আমাদের যে এশিয়া রয়েছে, এই এশিয়া অঞ্চলকে বিভক্ত করেছে। হ্যাঁ, এইদিকে আমাদের এশিয়া অঞ্চলটা, এশিয়া অঞ্চল, এশিয়া বলতে এটা মূলত আরব উপদ্বীপ, এই আরব উপদ্বীপ এবং এইদিকে আফ্রিকা, এই দুই জায়গাকে বিভক্ত করেছে মূলত সুয়েজ খাল। এবং সুয়েজ খালের পাশাপাশি এখানে উল্লেখযোগ্য যে জিনিসটা আছে, সুয়েজ খাল কিন্তু একটা মানব সৃষ্ট খাল। মানব সৃষ্ট কেন? দেখেন এইখানে হলো ইউরোপ অঞ্চলটা, এটা হলো ইউরোপ। দেখেন এই ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে আছে ভূমধ্যসাগর, বা এখানে একটা প্রশ্নে বলা আছে যেটার নাম হলো মেডিটেরিয়ান সি, যেটার নাম হলো মেডিটেরিয়ান সি। এটার নাম হলো ভূমধ্যসাগর, যেটার অন্য একটা নাম হলো মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর থেকে আগের দিনে যদি কেউ এখানে আসতে চাইতো, এখানে কোথায়? এখানে অর্থাৎ ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগর, বা এই পাশে যে সাগরটা আছে সুয়েজ খাল থেকে এসে এই জায়গাটুকুতে যদি কেউ আসতে চায়, এটার নাম ছিল রোহিত সাগর, লোহিত সাগর বা রেড সি। এই রেড সি থেকে মেডিটেরিয়ান সির মধ্যে কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না। এই জায়গাটার ভূমিটা এরকম আবদ্ধ ছিল, যার কারণে এখান থেকে কোনো জলপথ ছিল না। এখান থেকে যাওয়া আসা করতে হলে কি করতে হতো? তাদেরকে এই পাশে যে আটলান্টিক ওশেন আছে, এই আটলান্টিক ওশেন হয়ে একেবারে ঘুরে আফ্রিকার শেষ মাথা থেকে এই অঞ্চলে আসতে হতো। তো এই অঞ্চল থেকে যেহেতু বিভিন্ন জিনিস আনা নেওয়া করতো ইউরোপিয়ানরা, বিশেষ করে মিডল ইস্টের এইখানটায়, মিডল ইস্টের এই জায়গাটায়, এই জায়গাটা মিডল ইস্টের হলো তেল সমৃদ্ধ অঞ্চল, যেখান থেকে জ্বালানি সম্পদ বা অন্যান্য জিনিসগুলো নিতে হয়। এই জিনিসগুলো নেওয়ার জন্য তাদেরকে এই রুটটা ব্যবহার করতে হতো, যেটা মূলত আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারত মহাসাগর, এরপরে হলো আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে আটলান্টিক মহাসাগর, এরপরে ঘুরে মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর, এই জায়গাটা ঘুরে ইউরোপে কোনো জিনিস নিয়ে যেতে হতো জলপথে নিলে। হ্যাঁ, আমরা জানি জলপথটা একটু সস্তা, কম ব্যয়বহুল। সো এইখান থেকে তাদের অনেক রাস্তা ঘুরে যেতে হতো বিধায় তারা এই রেড সি বা লোহিত সাগর, যেটা মূলত মিশরের পাশে অবস্থিত, এই রেড সি থেকে বা লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর যেটা মেডিটেরিয়ান সি, এখানে যাওয়ার জন্য সরাসরি একটা জলপথ বানানোর চিন্তা ভাবনা করে। এবং এই জলপথ বানানোর চিন্তা ভাবনা থেকে এই জায়গাটায় তারা মূলত খনন করে সুয়েজ খাল, যেটার খনন কার্যক্রম শুরু হয় 1859-এ এবং এটার খনন কার্যক্রম শেষ হয় 1869-এ, যেটা পরবর্তীতে মিশর 1956-এ জাতীয়করণ করে। এবং এটা নিয়ে মিশরের সাথে এবং ইসরায়েলের সাথে সেকেন্ড আরব ইসরায়েল যুদ্ধ হয়। হ্যাঁ, আরব ইসরায়েল ওয়ার বা দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল 1956-এ এই সুয়েজ খালকে নিয়ে। সো প্রশ্নটা কি ছিল? সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করেছে? দেখেন এখানে আছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর, আর এখানে আছে রেড সি বা লোহিত সাগর। এই লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে মূলত যুক্ত করেছে কে? সুয়েজ ক্যানেল, বা যেটাকে আমরা জানি সুয়েজ খাল। মেডিটেরিয়ান সি আছে এবং রেড সি আছে নাম্বার 1-এ। এছাড়া যে অপশনগুলো আছে, যে ভূমধ্যসাগর এবং নর্থ সি, নর্থ সি মানে হলো উত্তর সাগর, যেটা পৃথিবীর শেষ ইউরোপের উত্তরে, ইউরোপের উত্তর দিকে অবস্থিত এই নর্থ সি। এরপরে অ্যারাবিয়ান সি, যেটা মূলত
আরব উপদ্বীপের ওই পাশে অবস্থিত আরব সাগর, যেটা অ্যারাবিয়ান সি, এবং এটার সাথে আছে রেড সি। রেড সি এবং অ্যারাবিয়ান সি দুইটা এক জায়গার না। এরপরে আছে রেড সি অ্যান্ড নর্থ সি, এটাও কোনোভাবে সংযুক্ত হওয়া। মূলত অপশন এ তে যেটা আছে সংযুক্ত, হ্যাঁ, মেডিটেরিয়ান সি অ্যান্ড রেড সি এদেরকে সংযুক্ত করেছে। আর এইখানে দেখেন, এইখানে হলো রেড সি আর এইখানে হলো অ্যারাবিয়ান সি। অ্যারাবিয়ান সি কোথায়? এটা হলো সৌদি আরব, এরপরে এখানে আছে কুয়েত, এরপরে আছে বাহরাইন, এরপরে আছে কাতার, এরপরে আছে সংযুক্ত আরব আমিরাত, এরপরে আছে ওমান, এরপরে আছে হলো ইয়েমেন। এই রাষ্ট্রগুলো এই অ্যারাবিয়ান সির পারে অবস্থিত। আর এইখানে আছে হরমুজ প্রণালী। হরমুজ পৃথিবীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রণালী, যেটার নাম হলো হরমুজ প্রণালী। সো আমাদের এটার উত্তর ছিল মেডিটেরিয়ান সি অ্যান্ড। এরপরে আসেন আরেকটা প্রশ্ন আমরা দেখব, ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি ইজ মেনশনড ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ? এটা কিছুই না, ইন ড্যাশ পার্ট এটা, হ্যাঁ, এটাই মূলত প্রশ্ন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি ইজ মেনশনড ইন দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। কোন পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি? আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতি। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতির কথা কোন ভাগে বলা আছে? দেখেন, আমাদের যে ন্যাশনাল কনস্টিটিউশন বা জাতীয় সংবিধান যেটা আছে গণপ্রজাতন্ত্রের, আমরা জানি 153টা হলো অনুচ্ছেদ আছে এবং এখানে ভাগ আছে 11টা। এই 11 ভাগের মধ্যে প্রথম 3 ভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষা আসার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ভাগের মধ্যে প্রথম যে 3 ভাগ আছে, প্রথম 3 ভাগের প্রথম ভাগ যেটা, প্রথম ভাগে আছে রাষ্ট্র পরিচালনার বিষয়ে। প্রথম ভাগে বলা আছে সংবিধানের প্রাধান্য বিষয়, সংবিধানের প্রাধান্য। হ্যাঁ, এরপর দ্বিতীয় ভাগে বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, প্রিন্সিপলস, যেগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা প্রিন্সিপলস গুলো আছে, এইগুলো সম্পর্কে বলা আছে সেকেন্ড পার্টে। আর এই সেকেন্ড পার্টের আর্টিকেল নাম্বার 25 বা 25 নম্বর অনুচ্ছেদে বলা আছে হলো এই যে ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি, যেটা হলো আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতি সম্পর্কে, এগুলো সম্পর্কে বলা আছে আর্টিকেল নাম্বার 25 বা 25 নম্বর অনুচ্ছেদে। হ্যাঁ, আর্টিকেল নাম্বার 25 বা 25 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তাহলে এটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো যেখানে বলা আছে, সেখানেই বলা আছে। এটা নাম্বার 25 এবং ভাগ নাম্বার হলো 2। আচ্ছা, এই ছিল মোটামুটি আজকের মতো আমরা আর সময় নিচ্ছি না। যারা ব্যাংক জব প্রিপারেশন নিতে চাচ্ছেন, সাধারণ জ্ঞান বা অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে ব্যাংকের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ম্যাথ এবং ইংলিশের প্রিপারেশনের জন্য আপনারা এই আমাদের যে কম্বাইন্ড ব্যাংক জব প্রিপারেশনের জন্য ব্যাচটা চলছে, এই ব্যাচে প্রিলি এবং রিটেনের জন্য আলাদা করে ভর্তি হতে গেলে 14,000 টাকা লাগতো, 7-7 14,000, সেখানে মাত্র 6,500 টাকায় কম্বাইন্ড ব্যাচটিতে ব্যাংক জব গোল্ড ব্যাচ এটাতে ভর্তি চলছে। আপনারা চাইলে এই ব্যাচটিতে ভর্তি হতে পারেন। পর্যন্তই ছিল আজকের সেশনটা। ধন্যবাদ সাথে থাকার জন্য। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।